সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত এবং সেই সাথে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। প্রথমে আমি একটু এনশিওর হয়ে নিচ্ছি যে আমার ক্লাস ঠিকঠাকভাবে সবাই শুনতে পাচ্ছ কিনা, এবং শুনতে যদি পাও তাহলে আমাকে কমেন্টে একটু জানাও। হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে। আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ, প্রভাষক, আইসিটি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এরপর আমি তোমাদের সাথে আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের উপর ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, এখন প্রথমে আসি যে আমাদের বইটা কি হবে। আমরা নোটিশে একটা কিছুদিন আগে দিয়েছিলাম, তো সর্বশেষ একটা নোটিশ দিয়েছি যে এনসিটিবি কর্তৃক নির্ধারিত যে বই, অর্থাৎ বোর্ড বই যেটা আমাকে সংক্ষেপে বলে থাকি, সেই বইটি তোমরা সংগ্রহ করে ফেলবে। আমি নিজেও সংগ্রহ করেছি, তোমরাও সংগ্রহ করবে। আমরা এই বিষয় ক্লাসটি, এই সাবজেক্টের উপর 3 জন স্যারেরা আমরা ক্লাসটি নিব। আমি একজন, আরও 2 জন স্যাররা আছেন আমাদের ক্লাসটি নেবেন। আচ্ছা, এখন আসি আমাদের সাবজেক্টের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমি যদি বলি এটাকে ইংরেজিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে সেটাকে আইসিটি বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি 2-1টি উপদেশমূলক কথা দিয়ে শুরু করতেছি। তোমরা তোমাদের শিক্ষা জীবন শুরু করেছো প্রাথমিক সেকশন থেকে, তারপরে এসেছো তোমরা মাধ্যমিক সেকশনে ছিলা, এখন তোমরা চলে এসেছো উচ্চ মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক সেকশনে। প্রত্যেকটা সেকশনে যখন অবস্থান করেছো, প্রত্যেকটা সেকশনে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। তুমি প্রাথমিক সেকশনে যখন ছিলে তখন যেভাবে পড়াশোনা করেছো, মাধ্যমিক সেকশনে তার থেকে একটু হলেও পরিবর্তন ছিল। আবার এখন তোমরা চলে এসেছো উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এখানেও কিছুটা পরিবর্তন কিন্তু আছে। প্রাথমিক সেকশন, মাধ্যমিক সেকশনের বেশিরভাগ আমরা শিক্ষার্থীরা বা তোমরা তোমাদের বাবা মার কাছে ছিলে। এখন দেখা যাবে যে অনেকেই হয়তো বা দেখা যাবে আমাদের পরিস্থিতি যদি স্বাভাবিক যখন হয়ে যাবে, তখন দেখা যাবে যে অনেকেই আমরা বাবা মা থেকে আলাদা জায়গায় আমরা থাকব। তো তখন তোমার সাথে হয়তো তোমাদের অনেকেরই অভিভাবক থাকবে না। সেই সময়কালে আমাদের নানাবিধ চারপাশে অনেক প্রবলেম আমাদের মধ্যে আসবে। বাবা মা থেকে দূরে থাকা নানাবিধ প্রবলেম থাকবে। তো এগুলো এখন আমাদেরকে ছোট আঙ্গিকে দেখতে হবে, এবং ওই অভিভাবক পর্যায়ের যে দায় দায়িত্ব এখন তোমাকে নিতে হবে। আমি মনে করি মাধ্যমিক বা প্রাথমিক সেকশনে দেখা গেছে তখন তোমার অভিভাবক অল ইন অল। এখন তোমাকে দেখা যাবে নিজে থেকে অনেক সিদ্ধান্তে উপনীত হতে হবে। তো আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব সেই পর্যায়ে তোমরা দায়িত্বশীল থাকবে। এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা
বলে থাকি আসলে 2 বছর বা 2 বছর, কিন্তু আসলে পুরোপুরি 2 বছর পাওয়া যায় না। তো এবারে এখন পরিস্থিতিটা ভিন্ন, কিন্তু আমরা যদি গতানুগতিক প্রিভিয়াস কথা বলে থাকি 2 বছর, আসলে 2 বছর থাকে না, 2 বছর কমই থাকে। তো এই সময়টা অনেক সিরিয়াস। মাধ্যমিক এবং প্রাথমিক সেকশনে তোমরা যতটুকু যেভাবে পড়েছো তার থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা প্রত্যেকটা ধাপে প্রাথমিক থেকে মাধ্যমিকটা একটু জটিলতা ছিল, আবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরও জটিলতা। আমাদের সাবজেক্টের ক্ষেত্রেই যদি আমি বলি, আমি মূলত পড়াশোনা করেছি, আমার কলেজ জীবন ছিল সরকারি আশিক মাহমুদ কলেজ এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সাবজেক্টও ছিল আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আমার ওই সাবজেক্টের কথায় মনে পড়ে তোমাদের সাবজেক্ট পড়ানোর সময়। তো দেখা গেছে যে আমাদের আজকে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, এই বইয়ের অনেক আলোচনা, অর্থাৎ আমরা যেটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে প্রায় সেকেন্ড ইয়ার পর্যন্ত যতটুকু পড়েছি ততটুকুর সামারাইজেশন আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে কিন্তু আছে। তাহলে দেখো, একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর আলোচনার প্রায় আমি মনে করি 30% এবং বেসিক লেভেলের অনেক আলোচনা কিন্তু আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে আছে। আর তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়েছ ততটুকু সামারাইজেশন করলে আমাদের প্রথম অধ্যায়ের সমান হবে। তাহলে আমাদের এই বইয়ে আসলে মূলত 6টি অধ্যায় আছে, আরও তো 5টি অধ্যায় থেকে গেল, তার মানে একটু জটিল আছে। আবার কিছু না, অনেকটাই সহজ। এই সাবজেক্টে A+ পাওয়া খুবই ইজি, ঠিক আছে, যদি তোমরা আমাদের ক্লাসের সাথে সবসময় যুক্ত থাকো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে আরেকটু ভিন্ন ক্যাটাগরি বলি, যে প্রত্যেকটা সাবজেক্ট, পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র, কিন্তু আমাদের এই সাবজেক্ট বা বিষয়ে একটি মাত্র পত্র, একটি মাত্র বই 2 বছরের জন্য, ঠিক আছে। আমাদের পরীক্ষা পদ্ধতি যদি বলি, আমাদের পরীক্ষা 2 বছরে 5টি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম বর্ষে 3টি পরীক্ষা এবং দ্বিতীয় বর্ষে 2টি পরীক্ষা। পরীক্ষাগুলো টার্ম 1, টার্ম 2, টার্ম 3, টার্ম 4, টার্ম 5 এইভাবে নামকরণ করা হয়েছে। তো আমাদের ওই পরীক্ষার আলোকে প্রথম বর্ষে টার্ম 1 পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমাদের ওই 6টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় আমরা সিলেকশন করেছি। 6টি অধ্যায় আমাদের বইতে যে আছে সেগুলোর নামগুলো যদি আমি বলি, প্রথম অধ্যায়ের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা টার্ম 1 প্রথম বর্ষের প্রথম যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার সিলেবাস অনুযায়ী আমরা সাজিয়েছি অধ্যায় 3 বা তৃতীয় অধ্যায়, সেটা হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের মধ্যে আমরা আজকে বা আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের শুরুটা হবে সংখ্যা পদ্ধতি থেকে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো আমাদের সংখ্যা পদ্ধতি। আমরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাসটি শুরু করব। আরেকটু বলি, আমাদের এই বিষয়ের মার্ক বন্টন বা নম্বর বন্টন যদি বলি, এখানে 100 মার্কের পরীক্ষা, সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেন এর উপর 50 মার্ক, তারপর MCQ 25 মার্ক এবং প্র্যাকটিক্যাল 25। এই টোটাল হলো আমাদের 100 মার্ক। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বই সম্পর্কে ধারণা নিলাম। আমরা সব সময়, এই তো তোমরা আমাদের কলেজে যারা ভর্তি হয়েছো সবাই ভালো শিক্ষার্থী, সবাই অনেক অনেক ভালো শিক্ষার্থী, অনেক মেধাবী। তোমরা যদি সিরিয়াস থাকো তাহলে আমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরেকটা ভালো ফলাফল যদি তোমরা করো তাহলে তোমরা উচ্চ শিক্ষা ভালো জায়গায় যেতে পারবে। এই তো দেখা যাবে 2 বছর করে তোমরা
কেউ বা হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ বা বিজনেস স্টাডিজের ক্ষেত্রে যদি বলি বিবিএ এমবিএ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা ভালো প্রতিষ্ঠান থেকে, এরকম জায়গায় তোমরা চলে যাবে। তো সব সময় আমরা মাথায় সেই এক্সপেকটেশন বা প্রত্যাশাটা রাখবো, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হব, এই আশা মাথায় রাখবো, এবং ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিবিএ এমবিএ করবো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। সব সময় আমরা এই এক্সপেকটেশন বা প্রত্যাশা আমরা মাথায় রাখবো। আমি সবসময় ক্লাসে একটা কথা বলি যে যদি এরকম একটা ভালো জায়গায় তুমি যেতে না পারো, তাহলে তুমি ছাত্রত্বের টেস্ট বুঝতে পারবে না। অলরেডি তোমরা কিন্তু একটা বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে বা বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তম একটা বিশ্ববিদ্যালয়ের চত্বরেই কিন্তু আছো। এই জায়গা থেকে তুমি যদি ভালো একটা জায়গায় তুমি যেতে না পারো, আমি মনে করব যে তোমার সেই অপূর্ণতাটা থেকে যাবে। তো সেই লক্ষ্যে, সেই আশা আমরা মাথায় রেখে আমরা সবসময় ক্লাস করব, পড়াশোনা করব। আরেকটা উপদেশমূলক একটু কথা বলি যে আমাদের চারপাশে সমাজে মাদক বলে একটা কথা আছে, আমরা এটা থেকে তো দূরে থাকবো, এটার সম্বন্ধে চিন্তাই আমরা করব না, ঠিক আছে? অবশ্যই এই জায়গা থেকে আমরা অনেক 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 দূরে থাকব, আমরা মাদক মুক্ত একটা সমাজ গড়ে তুলব। তো সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং আমাদের সেই এক্সপেকটেশন আমরা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিবিএ এমবিএ কমপ্লিট করব ভালো বিশ্ববিদ্যালয় থেকে, এই আশা মনের মধ্যে রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের আলোকে। তো এখানে দুইটা অংশ আসলে আমাদের এই অধ্যায়ে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই সংখ্যা পদ্ধতির মধ্যে অনেক কিছু আছে, তার মধ্য থেকে আমি আজকে প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সংখ্যা পদ্ধতি বা সংখ্যা ইতিহাস। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস বা সংখ্যা আবিষ্কারের ইতিহাস। আমরা যতটুকু পড়ব অবশ্যই তোমরা খাতা কলমে সেগুলো নোট ডাউন করবে। আদারওয়াইজ দেখা যাবে যে আমি যা পড়লাম আরেকটা ক্লাস, তারপর আরেকটা ক্লাস, বা তারপর বিরতি, পরে দেখা যাবে যে অনেকটাই তোমার ব্রেন থেকে থাকবে না। এটা না থাকাটাই স্বাভাবিক। তাহলে ক্লাস যে করলা, তোমার কি ক্লাস করলা, যখন তুমি সন্ধ্যা পড়তে যাবে তখন কিছু দেখা যাবে যে 50% নাই হয়ে গেছে। এটাই স্বাভাবিক। ব্রেন থেকে দেখা যাবে চলে যাওয়া, আমাদের তো সেরকম মেমোরি কার্ড না যে মেমোরির মধ্যে করে রাখলাম, এটাই চলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা খাতা কলমে যদি লিখে রাখি তাহলে আমাদের ব্রেনেও একটা চলে গেল, এবং সেটা দেখে আমরা পড়তে পারবো যে আজকের ক্লাসটা কতটুকু ছিল। আদারওয়াইজ দেখা যাবে এই ভিডিওটা আবার তোমাকে দেখতে হবে। তো দেখতে হতে পারে, সেটা হয়তো বা তুমি বুঝতে যদি অসুবিধা হয়, তার থেকে আমি মনে করি খাতা কলমে লিখে রাখলে অনেকটাই তোমার ব্রেনে থেকে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু দেখি তোমরা ক্লাসে কে কে জয়েন করেছো, কোথা থেকে। হ্যাঁ, আমি আর একটু দেখে নেই। আচ্ছা, অনেকেই জয়েন করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, অনেকেই তোমরা জয়েন করেছো। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। তোমরা ক্লাসে ঠিক থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটু আমার ডিজিটাল একটু পরিচয় দিয়ে নিচ্ছি। হয়তো বা পড়ার পরেও দেখা যাবে যে একটি সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমরা তোমাদের স্যারের সাথে কীভাবে যোগাযোগ করবে তার জন্য আমার মোবাইল নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 01723
536947, ঠিক আছে। আর ইমেইল eneyatUAS1@gmail.com। তারপর ফেসবুকে সার্চ করে আমাকে পেতে পারো এইভাবে eneyatUAAH। তাহলে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা মেইল। আর ফেসবুকে সার্চ করবা eneyatUAAH, ঠিক আছে। আচ্ছা, আসি সংখ্যা আবিষ্কারের ইতিহাস। প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জিনিসের কিন্তু ইতিহাস আছে, সেরকম আমাদের সংখ্যা আবিষ্কারেরও ইতিহাস কিন্তু আছে। অনেক আগে, মোটামুটি বলা চলে আজ থেকে 5 বা 6,000 বছর আগের কথা। আমরা একটু টাইম ডিউরেশনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি বা ভাগে আমরা জানি। একটা হলো যীশু খ্রিস্টের জন্মের পর আর যীশু খ্রিস্টের জন্মের আগে। যীশু খ্রিস্টের জন্মের পর অদ্যাবধি 2000 বছর, যেটাকে বলা খ্রিস্টাব্দ। আর যীশু খ্রিস্টের জন্মের আগে যে বিষয়, সেটাকে বলি কি আমরা খ্রিস্টপূর্ব। তো খ্রিস্টপূর্ব 4000 বছরের আগে, অনেক আগে, ওই সময়কাল মানুষ আসলে কিভাবে, মানে মানুষ সংখ্যা আবিষ্কার ইতিহাসটা এরকম যে গণনা থেকে কিন্তু সংখ্যা আবিষ্কার। তখন মানুষ কিভাবে গণনার কার্য সম্পন্ন করত? তখন মানুষ গণনার জন্য হাতের আঙ্গুল ব্যবহার করত, নুড়ি পাথর ব্যবহার করত, তারপর দেখা গেছে মাটিতে বা দেয়ালে দাগ কাটা, এইভাবে তখন মানুষ গণনা কার্য সম্পন্ন করত। এইভাবে গণনা কার্য সম্পন্ন করতে গিয়ে দেখা গেছে অনেক বড় ধরনের জন্য যখন কোনো সংখ্যা আসছে তখন প্রবলেম। তো তখন ওই সময়কালে যারা বুদ্ধিমান ছিলেন পৃথিবীতে, বুদ্ধিমানদের তো চিন্তাই ছিল এরকম কোনো প্রবলেমকে সলিউশন দেওয়া। যেমন এখন কোভিড প্রবলেম, যারা জ্ঞানী ব্যক্তি তাদের তো এইটা নিয়েই গবেষণা, কিভাবে সলিউশনে আসা যায়। ওই সময়কালে সলিউশনের জন্য সারা পৃথিবী ব্যাপী গবেষণা। তো বিভিন্ন সভ্যতার আলোকেই তখন সংখ্যা পদ্ধতিগুলো আসে। তো 4000 বছর আগে সুমেরীয় সভ্যতায়, যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে, অর্থাৎ আজ থেকে যদি বলি 6000 বছর আগে সুমেরীয় সভ্যতা বলে একটা সভ্যতা ছিল। ওই সময়কালে তোমার সংখ্যা বা কোনো গণনা কার্য যখন সম্পন্ন করতো তখন এইভাবে লেখাটা থাকতো, এরকম এরকম 2টা 3টা, একটা এরকম, 2টা এরকম ছিল, 3টা এরকম, 4টা ছিল ধরো এরকম, 5টা ছিল এরকম 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 এরকম। এগুলোকে টালি বা টেলি বলা হয়। টালি, এগুলো আমরা কিন্তু পরিসংখ্যা নিয়ে আমরা এগুলো পড়েছি। তাহলে সুমেরীয় সভ্যতায় আজ থেকে 6000 বছর আগে অথবা যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে টালি সিস্টেম ছিল। তারপর এটা কিছুদিন চলতে চলতে প্রবলেম। আবার তখন মিশরীয় সভ্যতায় সেটা ছিল যীশু খ্রিস্টের জন্মের 3400 বছর বা 3400 বছর আগে, অর্থাৎ সুমেরীয় সভ্যতার পরে মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতায় হায়ারোগ্লিফিক্স চিহ্ন ব্যবহার করে তখন তারা বিভিন্ন গণনার কার্য সম্পন্ন করেছে। তাহলে সুমেরীয় সভ্যতায় টালি, মিশরীয় সভ্যতায় আসলে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি বা প্রতীক ব্যবহার করেছে। এটা দিয়েও কিছুদিন চলছে। সমসাময়িক তোমার ওই সময়কালে আরেকটা রোমান সভ্যতা ছিল। রোমান সভ্যতায় রোমানরা একটা সংখ্যা পদ্ধতি বের করে, রোমান সংখ্যা পদ্ধতি। তো আদৌ কিন্তু আমরা রোমান সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি। যেমন 1 ছিল এরকম, 2, তারপরে ধরো 5 লিখতাম আমরা কিভাবে এরকম, 10 লিখতাম কিভাবে এরকম করে লিখি আমরা, তাই না? রোমান সভ্যতায় রোমানরা এই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে। এইভাবে চলতে চলতে বেবিলনীয় একটা সভ্যতা ছিল, সেটা যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে, আজ থেকে প্রায় 4000 বছর আগে তারা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। সেটা ছিল 60 ভিত্তিক, অর্থাৎ এই যে আমরা ঘড়ির যে টাইম,
অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা কিন্তু বেবিলনীয় সভ্যতায় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির আলোকে কিন্তু এই টাইমিংটা গণনা করা হয়েছে। তারপর আসে মায়া সভ্যতা বলে একটা সভ্যতা আছে। এই সভ্যতা একটা সংখ্যা পদ্ধতি আসে ম্যান পদ্ধতি। এখানে 20 ভিত্তিক ও 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কি কি বললাম? সুমেরীয় সভ্যতা, যেখানে টালি সিস্টেম, দাগ কাটা। তারপরে ছিল কি তোমার মিশরীয় সভ্যতা, হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি বা প্রতীক ব্যবহার করত। তারপর তোমার সমসাময়িক ছিল রোমান সভ্যতায়, রোমান সংখ্যা পদ্ধতি, যেটা এখনো ব্যবহার আছে। তারপরে আসে বেবিলনীয় সভ্যতায় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপর আসে মায়া সভ্যতা, ম্যান পদ্ধতি, 20 ভিত্তিক বা 5 ভিত্তিক। তারপর ভারতবর্ষে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে ভারতবর্ষে একটা সংখ্যা পদ্ধতি আসে, যেটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আসার পর আগে সংখ্যা পদ্ধতিগুলোতে যে সকল প্রবলেম ছিল, অর্থাৎ আগে সংখ্যা পদ্ধতিগুলো ছোট সংখ্যাগুলোকে প্রকাশ করা গেছে, কিন্তু বড় বড় লক্ষ হাজার কোটি বড় বড় সংখ্যা গণনার ক্ষেত্রে প্রবলেম ছিল, সমস্যা ছিল। এই দশমিক সংখ্যা পদ্ধতি আসার পর আগে সব সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এই দশমিক সংখ্যা পদ্ধতি ভারতবর্ষ থেকে প্রথম গবেষণা এবং ব্যবহার শুরু করে আরবেরা। এই কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। তারপর এটা ব্যবহার শুরু করে দেয় ইউরোপেরা, এইভাবে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তাহলে সংখ্যা পদ্ধতির আসলে 2টা ক্যাটাগরি দেখলাম, একটা হলো প্রাচীন আর একটা চলমান। প্রাচীন কোনগুলো? সেই ছিল টালি, তারপরে ছিল হায়ারোগ্লিফিক্স, তারপরে ছিল রোমান, তারপরে ছিল তোমার 60 ভিত্তিক, যেটাকে বলতাম আমরা সভ্যতা, বেবিলনীয় সভ্যতায় 60 ভিত্তিক। তারপরে ম্যান পদ্ধতি, যেটা ছিল 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক। এইগুলো ছিল একটা সিস্টেমে। আর সর্বশেষ সলিউশনে আসে এই ভারতবর্ষে একটা সংখ্যা পদ্ধতি, যেটা ছিল আমরা আজকে যেটা ব্যবহার করি, সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু 2টা ধরন দেখে ফেলাম। এই কারণে সংখ্যা পদ্ধতির প্রকার আসলে 2টা ধরন, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। তো মোটামুটি বইয়ের আলোকে একটু ইতিহাসটা পড়ে ফেলবে। আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদে যাওয়ার আগে আমি একটু আলোচনা করব। তোমরা একটু জানো, তারপরে একটু স্মরণ করে দেওয়া, সংখ্যা এবং অঙ্ক, নাম্বার এবং ডিজিট, এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা আলোচনা করার আগে আমরা একটু অন্য সাবজেক্টের সাথে যদি তুলনা করি, যেমন যদি বলি ওয়ার্ড এবং লেটার, যে কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন সুন্দর অর্থ প্রকাশ করে, সেটাকে কি বলি? একটা ওয়ার্ড বলি। যেমন আমরা বলি ধরো স্টুডেন্ট, এটা একটা ওয়ার্ড। আর এখানে 1 2 3 4 5 6 7 7টি কি ব্যবহার হয়েছে? তোমার লেটার ব্যবহার হয়েছে। ওয়ার্ডে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার হয় সেগুলোকে কি বলি? লেটার। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এরকম লেটার আছে কয়টি, ইংরেজির ক্ষেত্রে তোমরা বলবে কি? 26টি। যদি বলি শব্দ কতগুলো, সেটার কিন্তু হিসাব নেই, শব্দ অনেক, কিন্তু লেটার কিন্তু ফিক্সড 26। তার সাংকেতিক চিহ্নগুলোকে বলতেছি লেটার, আর সাংকেতিক চিহ্নগুলো পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে, সেটাকে বলতেছি আমরা শব্দ। এখন আমরা লিখলাম যে 2 4 7 247। ঠিক আছে? আসলে সংখ্যা বিষয়টা কি? মানুষ গণনা, পরিমাপ বা পরিমাণের জন্য যা ব্যবহার করা হয় সেটাই কিন্তু সংখ্যা। যদি বলি আমাদের কলেজে টোটাল স্টুডেন্ট কতজন, ধরো 750 জন, এটা একটা সংখ্যা। বা ধরো 2টা সেকশনের শিক্ষার্থী কতজন? 247 জন।
তাহলে এটা একটা সংখ্যা। এখন এই সংখ্যায় চিহ্ন বা প্রতীক ব্যবহার হয়েছে কয়টি? 3টি। 2 একটা, 4 একটা, 7 একটা। অর্থাৎ আমরা যদি বলি সংখ্যার ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে কি? অঙ্ক। তাহলে এই যে 2 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। এখন ইংরেজির ক্ষেত্রে আমরা বললাম এরকম প্রতীক আছে কতগুলো? 26টি। আর গণিতের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আমরা জানি, তাহলে এরকম আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে গণিতের ক্ষেত্রে তাহলে এরকম প্রতীক আছে কতগুলো? এরকম প্রতীক আছে আমাদের কতগুলো? আমরা জানি 10টি, তাই না? আচ্ছা, এখন যদি বলি যে প্রতীক কতগুলো? 10টি। ওইখানে যেমন বলেছিলাম লেটার কতগুলো? 26টি। এখন যদি বলি এখানে সংখ্যা কতগুলো? সংখ্যার কিন্তু আমরা কোনো হিসাব রাখি না, কিন্তু প্রতীক বা চিহ্ন ফিক্সড কয়টি? 10টি। সংখ্যায় ব্যবহৃত এই প্রতীকগুলোকে বলা হয় কি? অঙ্ক, বা সংখ্যার ক্ষুদ্রতম অংশই হলো কি? অঙ্ক। আর মানুষ গণনার জন্য, পরিমাপের জন্য, পরিমাণের জন্য ব্যবহার করা হয় কি? সংখ্যা। তাহলে সংখ্যা এবং অঙ্ক সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আরেকটা আছে সংখ্যা পদ্ধতির ভিত্তি, বা আমি সংক্ষেপে যদি বলি ভিত্তি, ইংরেজিতে বলা হয় বেস। ভিত্তি হলো যে এই যে সংখ্যা পদ্ধতি, এখানে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে এখন কিন্তু আমরা আলোচনা করতেছি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি বলি এরকম প্রতীক আছে কয়টি? 10টি। তাহলে এই কারণে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। তাহলে ভিত্তির সংখ্যাটা হলো কি? যে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেহেতু 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হয়, এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এছাড়াও আরো সংখ্যা পদ্ধতি তোমার আছে। তো আমরা পর্যায়ক্রমে আসি। তাহলে সংখ্যা পদ্ধতির ইতিহাসটা আমরা মোটামুটি একটু জানলাম। এখন আমরা আসি তোমার সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা সংখ্যা পদ্ধতি। প্রথমে আসি সংখ্যা পদ্ধতি। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলো লেখার তো একটা নিয়ম আছে, প্রকাশ করার নিয়ম আছে। সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা কি বলি? সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। ঠিক আছে? আচ্ছা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের। আচ্ছা, আমি एग्जांपल দিয়ে তারপর প্রকারভেদটা লিখি। আচ্ছা, আমি লিখলাম 2 4 7, আমি লিখলাম 5 এবং এরকম। আমি এটা রোমান সংখ্যায় লিখছি আর এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখছি। এখন যদি লিখি 7 4 2, আবার যদি লিখি 4 2 7, এটিকে বলতেছি 247 742 427। এখানে চিহ্ন কিন্তু প্রত্যেকটা জায়গায় 2 4 7, এখানেও কিন্তু ওই 2 4 7, এখানেও কিন্তু 2 4 7। কিন্তু এখানে দেখো 7 এই জায়গায় আমরা ছোটবেলা স্থানীয় মান করছি, 7 এখানে, এটাকে কি বলি? 7। 4 এই জায়গায়, এটাকে কি বলি? 40। 2 এই জায়গায়, এটাকে কি বলি? 200। তারপরে তিনটা যোগ করলে হয় 247, আমরা তখন বলি সেটাকে 247। আবার দেখো 7 যখন এই জায়গায় চলে আসছে, এটা ছিল এখানে আর এই জায়গায় চলে আসছে, তখন কি 7 এর মান কত? আমরা জানি 700। 4 এর মান এখানে 40, 2 এর মান 2। আবার 4 যখন দেখো সামনে আসছে, এই জায়গায় যখন চলে আসছে, তখন 4 এর মান 400, 2 এর মান তখন 20 এবং 7 এর মান তখন শুধু 7। তাহলে দেখো এই অঙ্কগুলোর অবস্থানের ভিন্নতার কারণে তাদের মান কিন্তু ভিন্ন। আবার তুমি দেখো এইভাবে লিখছি, এখানে এর মান আমরা কি জানি? 5, এর মান কি জানি? 1। আবার এখানে এরকম লিখলাম, এরকম লিখলাম, এর মান কিন্তু একই, এর মান কিন্তু
তোমার 5। তার এখানে দেখো এগুলো পরিবর্তন করলাম, জায়গা চেঞ্জ করে দিলাম। জায়গা চেঞ্জ করার পরেও এখানে এই ভিটার সামনে ছিল এর মান 5, পরে ছিল 1, কিন্তু দেখো ভি এই পাশে গেছে, এই পাশে গেলেও কিন্তু তার মান 5 এবং এই এর মান কত 1। তাহলে এদের জায়গা পরিবর্তন করার পরেও কিন্তু তাদের মানের কোনো পরিবর্তন কিন্তু হয় না, কিন্তু এই জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে। এই কারণে সংখ্যা পদ্ধতি দুই ধরনের। তাহলে অবস্থানের ভিন্নতার কারণে, তাই না? তাহলে যদি বলি একটি হতে পারে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এখন বলি তাহলে এটা কি হবে, পজিশনাল না নন পজিশনাল? যেহেতু এই ক্ষেত্রে দেখা গেছে যে অঙ্কগুলো অবস্থানের কারণে মানের পরিবর্তন হচ্ছে তাদের, তাহলে অবস্থানের উপর মানের পরিবর্তন, অবস্থান বা স্থানিক। পজিশনাল যদি বলি বাংলা হবে স্থানিক, তাহলে অবস্থানের উপর এখানে কিন্তু মানের পরিবর্তন হচ্ছে, তাহলে এগুলোকে বলবো আমরা পজিশনাল। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি হলো পজিশনাল। আর এখানে দেখো এগুলো কিন্তু পজিশন যেখানেই নেই মান কিন্তু পাচ্ছি, এর মান কিন্তু একই, তাহলে এটাকে আমরা কি বলবো, নন পজিশনাল। আগেকার যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল সেই ধরো টালি, হাইরোগ্লিফিক্স, তারপরে ধরো রোমান, ষাট ভিত্তিক, তারপরে 20 ভিত্তিক, এগুলো ছিল সবগুলো নন পজিশনাল। আর দশমিক সংখ্যা পদ্ধতি হলো তোমার পজিশনাল। এখন শুধু কি দশমিক সংখ্যা পদ্ধতি না, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বা পৃথিবীর উন্নয়নের সাথে সাথে এই সংখ্যা পদ্ধতি আরো কিছু সংখ্যা পদ্ধতি পৃথিবীতে আসে। কি কি? দশমিক তো আছেই, তারপর বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। অর্থাৎ এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় ধরনের? 4 ধরনের। তাহলে আমরা কি লিখি? পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। দশমিক, বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নেই, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে কয়টি? বাইনারি 0 এবং 1, 2টি। এখানে অক্টালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 10 না লিখে আমরা লিখতেছি A, B, C, D, E, F। এগুলো 16টি। কিছুক্ষণ আমরা ভিত্তির সংখ্যা বলছি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি ভিত্তিগত হবে 10, কারণ ভিত্তির সংখ্যাটা ছিল এরকম যে কোন সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক ব্যবহার করে তার সমষ্টিকে কি বলা হয়? ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে বাইনারি সংখ্যা ভিত্তিগত হবে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত হবে 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত হবে 16, কারণ এখানে 16টি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে? এখন ভিত্তি কিভাবে লেখা হয় এগুলো নিয়ে আরো আলোচনা হবে। তো আমি আজকে এই পরিচয় পর্যন্তই দেখালাম। এরপর স্যাররা এই জায়গা থেকে স্যাররা আরো বিস্তারিত আলোচনা
করবেন। তাহলে আজকের আমাদের আলোচনা কি কি ছিল আমরা যদি বলি আবার একটু করে, প্রথমে আমরা জানছি সংখ্যা পদ্ধতির ইতিহাস, ঠিক আছে। সর্বশেষ কি ভারতীয় সভ্যতায় দশমিক সংখ্যা পদ্ধতি। তারপর আমরা কি দেখলাম, সংখ্যা এবং অঙ্কটা কি, এবং সেখানে ভিত্তি নিয়েও একটু আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি আমরা কি সংখ্যা পদ্ধতি, সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতি। তারপর বলেছি আমরা কি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কি ছিল, দুই ধরনের, পজিশনাল, নন পজিশনাল। তারপর আমরা বলেছি কি পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কয় ধরনের ছিল, 4 ধরনের, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিকের প্রতীক কয়টি, 10টি, বাইনারির প্রতীক কয়টি, 2টি, অক্টালের প্রতীক কয়টি, 8টি। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। হেক্সাডেসিমাল প্রতীক কয়টি, 16টি। তার প্রতীক সম্পর্কে আমরা জানলাম। এরপর আরো অনেক ডিটেলস আছে, স্যার আলোচনা করবে। এতটুকুর উপর তোমাদের হোমওয়ার্ক আমরা দিয়ে দিই, বাড়ির কাজ তোমরা খাতার মধ্যে লিখে ফেলো। সংখ্যা পদ্ধতির ইতিহাস সংক্ষেপ তোমরা জানবে, এটা একটা। 2 নাম্বার, সংখ্যা কি, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, তারপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো, এই পর্যন্ত। তাহলে আবার আসে সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা, অঙ্ক, তারপর হলো আমাদের কি সংখ্যা পদ্ধতি, তারপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংক্ষেপে আমি যতটুকু পড়েছি এতটুকু আলোচনা করো। এরপরে আরো ডিটেলস এই জায়গা থেকে স্যাররা আলোচনা করবেন। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলাফেরা করবে। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।